দিশানি এবং অভি ভোরবেলা গভীর ঘুমে মগ্ন। এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে আর তাদের গভীর ঘুম ভেঙে ছারখার হয়ে যায়। এরকম দরজায় বেলের শব্দ শুনি অভি এবং দিশানি খুবই ভয় পেয়ে যায়। কি ব্যাপার অভি, এত রাত্রিবেলা আমাদের বাড়িতে আবার কে এলো? আমার তো ভীষণ ভয় লাগছে। এই পাড়ায় যা ভূতের উপদ্রব বেড়েছে, ভূত আসলো না তো? কালকেই মালতীমা বলছিল ভোরবেলা নাকি কাকে একটা সাদা চাদর গায়ে মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দিশানি? ভূত আসবে আবার দরজার বেল বাজিয়ে? সত্যি তোমার মনে হয় বুদ্ধি হাঁটুতে আছে, তাই না? আর ওই মালতীর মিথ্যা কথা একদম বিশ্বাস করবে না। আরে কোনো বদমাইশ হয়তো বেল বাজিয়ে পালিয়ে গেছে। চুপচাপ শুয়ে পড়ো, চাপ নিও না। এই বলে অভি এবং দিশানির মধ্যে কেউই দরজা খুলতে চায় না। তারা আবার গায়ে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে, কিন্তু দরজায় বেলের শব্দ সেখানেই থেমে যায় না। আবার তাদের দরজায় কলিং বেল বাজতে শুরু করে। এমন সময় সত্যি সত্যি তারা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দেখেছো তো, তুমি বললে চিন্তা করো না আর চুপচাপ ঘুমিয়ে পড়তে বললে, কিন্তু ওদিকে বারবার বেল বেজেই যাচ্ছে। এবার কিন্তু আমার খুব ভয় করছে। আমাদের মনে হচ্ছে দরজাটা খুলে দেখতেই হবে। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। চলো একবার দরজা খুলে গিয়ে দেখি যে কে আসলো। এই বলে দুজনে প্রথমে দরজার দিকে যায়, কিন্তু সহজে দরজা তারা খুলতে চায় না। তারা হাতে একটা বড় লাঠি নেয় আর তারপরেই দরজা খোলার পরিক্রম করে। আসলে আজ থেকে কিছুদিন আগে দিশানি এবং অভি সবেমাত্র হানিমুন থেকে বাড়িতে ফিরে আসে। এমন সময় দিশানির শাশুড়ি মা প্রিয়তমা দেবী বলে, কি ব্যাপার, আমার ছেলে আর বৌমার ঘোরা সম্পূর্ণ হলো তাহলে? বাবারে বাবা, তোমরাই হানিমুন দেখালে, 15 দিন ধরে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছ, আর এদিকে আমি খেয়েছি কি খাইনি তার কোনো খেয়াল নেই তোমাদের। মা এরকম করে বলছেন কেন? আমরা ঘুরতে গিয়েছিলাম বলে আপনার জন্য 15 দিনের রাঁধুনি রেখে গেছি। উনি নিশ্চয়ই আপনাকে ভালো মন্দ খাবার রান্না করে খাইয়েছে। তুমি তো ভালো করেই জানো যে আমার রাঁধুনির হাতের রান্না খেতে ভালো লাগে না, তাই আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আর শোনো, আমি এই 15 দিন নিজে রান্না করে খেয়েছি। যাকে সব কথা বাদ দাও। আমি এখন কিছুদিনের জন্য আমার বোনের বাড়িতে যাব, তাই বাড়িঘর কিন্তু সামলে রেখো। কালকে সকালবেলা আমার মেশো আমাদের বাড়িতে ঘুরতে আসবে, তাই ওনার কিন্তু অতিথি আপ্যায়নে যেন কোনো ঘাটতি না থাকে। উফ মা, তুমি সেই কখন থেকে আমার বউকে কথা শুনিয়েই যাচ্ছ। আমরা সবেমাত্র ঘুরে এসেছি, এখন তোমার মেসোর আসার কি দরকার বলো তো? কিছুদিন পরে আসতে পারলো না? আমার আর ভালো লাগে না এরকম অতিথি আপ্যায়ন করতে। হ্যাঁ, এখন আর মেশো দাদুকে তোর ভালো লাগবে কেন? ছোটবেলায় যখন গাড়ি দাও, খেলনা দাও, তখন সবসময় তোর মেশো দাদুকে মনে পড়তো। আর এখন যেই বিয়ে হয়ে গেছে, বউয়ের আঁচল ধরতে শিখেছিস, তখন আর মেশো দাদুকে তোর ভালো লাগে না। আমি অত কথা শুনতে চাই না। তোর মেশো দাদু যদি অতিথি আপ্যায়ন না পেয়ে আমাকে ফোন করে তোদের নামে নালিশ করে, তাহলে কিন্তু আমি তোদের রক্ষা রাখবো না। এই বলে প্রিয়তমা দেবী কাঁধে ঝোলা নিয়ে বোনের বাড়িতে চলে যায়। আর এদিকে দিশানি এবং অভি দুজনে ফ্রেশ হয়ে নেয়। আর পরের দিন সকালবেলা তারা অতিথি আসবে বলে কাজে ব্যস্ত হয়ে পড়ে। দিশানি সারাদিন বাড়িঘর পরিষ্কার করে আর অভি বাজার থেকে দামি দামি সব খাবার দাবার কিনে নিয়ে আসে। কালকে সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বো। আর হ্যাঁ, তুমি কিন্তু গোয়ালার কাছ থেকে গিয়ে তাজা দুধ নিয়ে আসবে, কারণ মনে আছে তো মা কি বলেছে, তোমার মেশো দাদু গরুর তাজা দুধ খায়, তাই আমাদের বাড়িতে আসার পর ওনাকে তাজা গরুর দুধই দিতে হবে। আরে হ্যাঁ গো, মনে আছে। আমি কালকে সকালবেলায় গরুর দুধ নিয়ে আসবো। আর তোমার মনে আছে তো সেই গরুর দুধে কি মেশাতে হবে? কেননা ওটা ছাড়া মেশো দাদু আবার দুধ খায় না, বুঝেছো তো? অভির কথা শুনে দিশানি মুচকি মুচকি হেসে ওঠে। এভাবেই তারা দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দিশানি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। সে মাছের মাথা দিয়ে ডাল, পাঠার মাংস কষা আর সরু চালের ভাত রান্না করে। অন্যদিকে অভি তাড়াতাড়ি করে গরুর গোয়ালে গিয়ে একেবারে খাঁটি গরুর দুধ নিয়ে আসে। আর তারা অতিথি আসার জন্য টেবিলে খাবার সাজিয়ে বসে থাকে। কি ব্যাপার অভি, বেলা 1টা বেজে গেল, কিন্তু এখনো তোমার মেশো দাদু এলো না কেন? আমার তো সব রান্না বান্না প্রায় ঠান্ডা হয়ে গেছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? তুমি তাড়াতাড়ি ওনাকে ফোন করো তো। হ্যাঁ সেটাই তো, আজকে আমি মাকেও ফোন করেছিলাম, আর মা বললো মেসো দাদা নাকি বাড়ি থেকে রওনা দিয়েছে, তাই এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। দাঁড়াও আমি একবার ফোন করে দেখে নিচ্ছি। এই বলে অভি তার মেশো দাদুকে ফোন করে, কিন্তু সেই বেচারা ফোন ধরতে চায় না। আর কিছুক্ষণ পর থেকেই তার ফোন সুইচ অফ বলতে শুরু করে। ফলে অভি এবং তার বউ ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। তারা অতিথি আসার জন্য অপেক্ষা করতে করতে বিকাল 4টে বেজে যায়, কিন্তু তবুও অতিথি আর আসতে চায় না। এমন সময় প্রিয়তমা দেবী ফোন করে বলে, কি ব্যাপার, সকালবেলা আমার ছেলে ফোন করে বলল ওর মেশো দাদু নাকি বাড়িতে আসেনি। তোমরা তো এখনো পর্যন্ত আমাকে ফোন করে একটা খবর পর্যন্ত দিতে পারলে না। এখন নিশ্চয়ই উনি চলে এসেছেন তো? কি ব্যাপার, মেশো দাদু তোমার হাতে রান্না খেয়ে কি বলল?
এই রাখুন তো আপনার মেশোর কথা। গল্প তাপ্পি দেওয়ার জন্য কি জায়গা পান না? এখনো আপনার মেশো কিংবা দাদু কেউ আসেনি। আমাকে এরকম ফ্রি ফান্ডে খাটানোর জন্য কখনো মিথ্যা কথা বলবেন না। আমি এখন ভালো করেই বুঝতে পেরেছি বাড়িতে কোনো অতিথি আসবে না। আমি যাতে বাড়িতে একটু শান্তি না পাই তাই জন্য আপনি এরকম কাণ্ড ঘটিয়েছেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে খাটানোর জন্য এরকম মিথ্যা কথা কেন বলতে যাব? তুমি কি বলছোটা কি? মেসোমশাই এখনো আসেনি কেন? হাই হাই, ওনার রাস্তায় আবার কোনো বিপদ হলো না তো? এবার কি হবে? শাশুড়ি মায়ের কথা শুনে দিশানি এবার ভীষণই দুশ্চিন্তায় পড়ে। আর এমনকি সেদিন তারা রাত্রিবেলা পর্যন্ত অতিথি আসার জন্য অপেক্ষা করে। দিশানি, আমার মনে হয় মেসো দাদু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছে, আর উনি হয়তো বাড়ি থেকে রওনা দেয়নি। আর আমরা যদি খারাপ ভাবি তাই আমাদের ফোনে ধরছে না, আর এখন ফোন সুইচ অফ করে দিয়েছে। তাই বেকার বেকার আর ওনার জন্য অপেক্ষা করে লাভ নেই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তুমি বোধহয় ঠিকই বলছো। কিন্তু বেকার বেকার তোমার ওই গরুর খাটালে গিয়ে দুধ নিয়ে আসা বৃথা হয়ে গেল। তারপর আমি আবার ওই জিনিসটা মিশিয়ে দিলাম। আমার এখনো ঘৃণা লাগছে। ছাড়ো, যাও গিয়ে ভাত ডাল মাছ মাংস গরম করে নিয়ে এসো। একসাথে বসে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর ভালো লাগছে না, ভীষণ ঘুম পেয়েছে। কালকেই সবেমাত্র ঘুরে এসেছি, তারপর বাড়িতে অতিথি আসবে আসবে করে একটু বিশ্রামও পাইনি। আজকে ভালো মতো বিশ্রাম নেবো। অভির কথা শুনে দিশানি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় আর সব খাবার ভালো করে গরম করে নিয়ে চলে আসে। তারা দুজনে মিলে খেয়ে দিয়ে বেঁচে থাকা খাবার ফ্রিজে রেখে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে। আর পরের দিন ভোরবেলাতেই তাদের দরজায় এরকম কলিং বেল বেজে ওঠে। আর ভোরবেলা এরকম বেল বাজার ফলে তারা বুঝতেই পারে না এমন সময় বাড়িতে কে আসতে পারে। আর তারা যখন দরজা খুলতে যাবে তখন, এই বোকা পাঠা, তুমি দরজার ওই ফাঁকা গোলটা দিয়ে দেখো না কে এসেছে। তার আগেই তুমি দরজা খুলতে যাচ্ছ কেন? আগে দেখো কে এসেছে। আমার মনে হয় তোমার ওই পাগলা মেশো দাদু এত ভোর রাত্রিবেলা আমাদের বাড়িতে এসেছে। দেখো তো তুমি। আরে না না, আমার মেসো দাদু পাগলা হতে যাবে কেন? আর এত ভোর রাত্রেবেলা উনি নিশ্চয়ই আসবেন না। কি জানি, কিছু বুঝতে পারছি না। আগে দরজাটা খুলতে দাও, তারপর বোঝা যাবে। এই বলে অভি ভালো করে দেখার চেষ্টা করে। আর সে বাইরে অন্ধকারে কি দাঁড়িয়ে আছে তখনও পর্যন্ত বুঝতে পারে না। কারণ এখনো যেহেতু সূর্যের আলো ফোটেনি তাই তারা ভালো করে কিছুই বুঝতে পারে না। কিন্তু ভালো মতো লক্ষ্য করলে বোঝা যায় বাইরে একটা বয়স্ক লোক হাতে ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দিশানি, তুমি ঠিক কথাই বলেছিলে। আমার মনে হয় মেসো দাদুই এসেছে, কেননা ওনার মতোই বয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে। ইস, এরকম ভোর রাত্রেবেলা কিরকম বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দিই, দাঁড়াও। অভি এই বলে তাড়াতাড়ি করে দরজা খোলে। আর তারা দেখে যে একজন বুড়ো লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর তাদের দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছে। অভি এবং দিশানি ঘুম ঘুম চোখে বুঝতে পারে যে তাদের মেশো দাদু কমল বাবুই বাড়িতে ঘুরতে এসেছে। আর কমল বাবু তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এমন সময় তাকে দেখে অভি ভীষণ পরিমাণে খুশি হয়ে বলে, দাদু ভালো আছো? কতদিন তোমাকে দেখিনি। সেই ছোটবেলায় দেখেছিলাম, তোমার মুখটাও ভুলে গেছি, কিন্তু এখন তোমাকে দেখে খুব ভালো লাগছে। আর দাদু, তোমার এত দেরি হলো কেন? আমি আর আমার বউ তো ভাবতেই পারিনি যে তুমি এরকম ভোর রাত্রেবেলা আমাদের বাড়িতে আসবে। আর বলিস না বাপু, এখন তো বয়স হয়েছে, বাড়ির রাস্তা ভুলে যাই। তাই যখন ট্রেন থেকে নামবো তখন এইরকম 8 ঘর স্টেশনের নাম আর মনে থাকে না। আমি 2টো স্টেশন আগেই নেমে গিয়েছিলাম, তাই আস্তে আস্তে এত রাত হয়ে গেল। আমি তোদেরকে বিরক্ত করিনি তো? আর বৌমা, তুমি কিছু মনে করোনি তো? না না দাদু, কিচ্ছু মনে করিনি। আমরা তো আপনার আসারই অপেক্ষা করছিলাম, কিন্তু এই সময়টা দেখে আপনাকে একটু অবাক হয়ে গেছি আর কি। যাই হোক, আপনি গিয়ে বিশ্রাম করুন, কারণ সারা রাত আপনার ঘুম হয়নি। আর সকালবেলা ওঠার পর আপনাকে আমরা গরম গরম তাজা দুধ খাওয়াবো, কারণ আপনার জন্য আমি স্পেশাল ভাবে গরুর দুধ তৈরি করে রেখেছি। খাওয়ার কথা শুনে কমল বাবু আর লোভ সামলাতে পারে না। না না মা, আমার আর ঘুমানোর দরকার নেই। এই বয়সে এত বেশি ঘুম ভালো না। তুমি বরং এখনই গরম গরম গরুর দুধ নিয়ে এসো, আর তারপর আমাকে একটু ভালো মন্দ খেতে দিও। খুব খিদে পেয়েছে। স্টেশনের দোকানগুলো বন্ধ ছিল বলে খাবার খেতে পারিনি। কমল বাবু এরকম করে বললে দিশানি আর অভির খুবই মায়া হয়। তাই তখনই তাড়াতাড়ি করে তারা ফ্রিজ থেকে খাবার বের করে নিয়ে আসে আর সেই খাবার গরম করে কমল বাবুকে খেতে দেয়। এমনকি দিশানি গরম গরম গরুর দুধ নিয়ে এসে কমল বাবুর হাতে ধরিয়ে দেয়। আর সেই গরুর দুধে মোটা সর পড়েছে দেখে কমল বাবু আর কিছুতেই লোভ সামলাতে পারে না। সে ঢকঢক করে গরুর দুধ খেয়ে ফেলে। বৌমা, তোমার হাতে রান্না খুব সুন্দর। তোমার হাতে রান্না কি আমার একেবারে কান্না পেয়ে গেল। আমার বউটাও এত সুন্দর রান্না করতো জানো তো, কিন্তু এখন অসুস্থ হয়ে পড়েছে, তাই আর রান্না বান্না করতে পারে না। আর ওর চিকিৎসায় টাকা খোঁজার জন্য আমি হন্য হয়ে ঘুরে বেড়াই, তাই আমাদের ভালো মন্দ খাবারও জোটে না। আর জানো বৌমা, আমার বউয়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা দরকার। কমল বাবু এরকম অনুভূতি প্রবণ হয়ে কান্নাকাটি শুরু করলে দিশানি আর অভির প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। তাই তারা কিভাবে কমল বাবুকে সাহায্য করবে কিছুই বুঝে উঠতে পারে না। মেসো দাদু, আপনি একদম কান্নাকাটি করবেন না। আমি আপনার নিজের নাতির মতো। আর আপনার জীবনে যে এত সমস্যা চলছে, আপনি তো আগেই আমাকে বলতে পারতেন। আপনি বসুন, আমি এখনই আপনাকে 2 লক্ষ টাকা এনে দিচ্ছি। তারপর আপনি মাসি দিদার চিকিৎসা করাবেন।
এই বলে অভি তাড়াতাড়ি করে ঘরে চলে যায় আর সে ভোর রাতে 2 লক্ষ টাকা বের করে নিয়ে এসে অতিথিকে দিয়ে দেয়। ফলে কমলবাবু খুবই খুশি হয়। কিন্তু এমন সময় হঠাৎ করে তার পেটে ভীষণ পরিমাণে গুড়গুড় করতে শুরু করে। আচ্ছা দাদু, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনি এরকম গরুর দুধে ওটা মিশিয়ে খেতে পারেন কি করে? আপনার ঘৃণা লাগে না? আমি সকালবেলা যখন আপনার নাতিকে বললাম যে আপনার জন্য গরুর দুধের সঙ্গে গরুর টয়লেট নিয়ে আসতে আর দুধে মিশিয়ে দিতে, তখন আমার খুব ঘৃণা করছিল। কিন্তু আপনি কি সুন্দর গরুর টয়লেট মেশানো দুধ ঢকঢক করে খেয়ে নিলেন। এই কথা শোনা মাত্রই কমলবাবুর মাথা ঘুরে যায় আর সে ভাবতেই পারে না যে সে এত লোভ করে যে গরুর দুধ খেয়েছে তার মধ্যে গরুর টয়লেট মেশানো থাকতে পারে। ফলে তার প্রচন্ড পরিমাণে বমি পায় আর সে কিছুতেই বসে থাকতে পারে না। সে দৌড়ে বাথরুমের দিকে চলে যায়। আর এমন সময় হঠাৎ করে কমলবাবুর ফোন বেজে ওঠে। তখনই দিশানি এবং অভি সেই ফোনটা ধরে। কি রে লাটাই, এই ভোর রাতে আর কতক্ষণ একটা বাড়িতে চুরি করবি? তোর প্ল্যানটা কাজ করে গেছে, বুঝে গেছি। তাড়াতাড়ি বেরিয়ে আয়, তা না হলে পুলিশ এসে গেলে কিন্তু একেবারে পেপে দিয়ে চেপে দেবে। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি, একটু পরেই তো সূর্যের আলো ফুটে যাবে আর সবাই আমাদেরকে চিনতেও পেরে যাবে। হ্যালো লাটাই, শুনতে পাচ্ছিস? ঝাঁটার এরকম কথা শুনে অভি এবং দিশানির মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। কারণ এতক্ষণ ধরে তারা যাকে মেশোদাদু ভেবে আপ্যায়ন করছিল সে হলো আসলে একটা দাগি চোর। ফলে তারা কি করবে কিছুই বুঝতে পারে না। আর অন্যদিকে লাটাই ওরকম টয়লেটে মেশানো গরুর দুধ খেয়ে বাথরুম থেকে বেরোতে চায় না, কারণ তার ভীষণ পরিমাণে লুজ মোশন শুরু হয়। এমন সময় সে কোনো মতে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে আর সে দেখে যে অভি এবং দিশানি হাতে দুটো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে তারা পুলিশকেও ফোন করে সবটাই জানিয়েছে। বদমাইশ, আমাদের অতিথি সেজে ভোর রাতে আমাদেরকে বোকা বানানো, কান্নাকাটি করে 2 লক্ষ টাকা আদায় করে নেওয়া। আজকে তোকে মজা দেখাবো, দাঁড়া। তোর লাটাই থেকে যদি আমি সুতো না ছিঁড়ে দিয়েছি তাহলে আমার নামও দিশানি নয়। এই বলে দুজনে মিলে লাটাইকে উত্তম মধ্যম ঝাঁটার বাড়ি দিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখেই লাটাই প্রচন্ড ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারে না। পুলিশ তখনই লাটাকে গ্রেপ্তার করে। যাক বাবা, এই যাত্রায় আমার 2 লক্ষ টাকা বেঁচে গেল, তা না হলে কি যে হতো। অভির কথা শুনে দিশানি হেসে ওঠে। আর এমন সময় কমলবাবু তাদেরকে ফোন করে জানায় যে তার যেহেতু প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, তাই সে এখন কিছুতেই ঘুরতে যেতে পারবে না। এই কথা শুনে অভি এবং দিশানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর সেদিনে যখন প্রিয়তমা দেবী বাড়িতে ফিরে আসে তখন তাকে লাটাই চোরের ব্যাপারে বললে প্রিয়তমা দেবী একেবারে অবাক হয়ে যায়। আর প্রিয়তমা দেবীর মারফত তারা জানতে পারে যে কমলবাবুর বউ অনেকদিন আগেই মারা গেছে। তবে এরকম ঘটনার পর ভোর রাত্রিবেলা তাদের বাড়িতে এরকম কোনো অতিথির আগমন হয় না। সুস্মিতা ভীষণই অলস প্রকৃতির মেয়ে ছিল। মাত্র কয়েক মাস আগেই দীপঙ্করের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আগে সুস্মিতা ভুল করেও কোনো বাড়ির কাজ করত না। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় তার মা তাকে সেরকম ভাবে কাজ করার জন্য জোরও করতে পারত না। আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে পর্যন্ত প্রত্যেক দিনই সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে সংসারের কাজকর্ম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। আর সেই কারণেই সুস্মিতার শাশুড়ি মাকে বাড়ির কাজ করতে হতো। এই কয়েক মাসে সুস্মিতার স্বামী এবং তার শাশুড়ি মা খুব ভালো মতো করেই তাকে চিনে ফেলেছিল। এমনই একদিন সুস্মিতা আরাম করে সোফার উপর বসে টিভি দেখতে ব্যস্ত ছিল। তার চুলের অগোছালো অবস্থা দেখে দীপঙ্কর বলে, সুস্মিতা, কতদিন হয়ে গেল তুমি চুল আঁচড়াওনি, তা ঠিক আছে? দেখো তো কেমন পাগলির মতো দেখাচ্ছে তোমাকে। আয়নায় গিয়ে একবার দেখো নিজেকে। যাও, ভালো করে চুলটা আঁচড়ে নাও। ও বাবা, আবার চিরুনি করতে হবে? আসলে অনেকদিন চিরুনি করিনি বলে আমার চুলে জ্বর ধরে গেছে। এখন মাথায় তেল না দিলে আমি চিরুনি করতে পারবো না। শুধু তাই নয়, তুমি তো জানো আমার কত হেয়ার ফল হয়। চিরুনি করলে অনেক চুল পড়বে আর আমাকে ঘরও পরিষ্কার করতে হবে তখন। না বাবা, আমি এখন এত কিছু করতে পারবো না। এখন আমাকে একটু আরাম করে টিভি দেখতে দাও তো। তখনই সেখানে সুস্মিতার শাশুড়ি মা বৈশাখী দেবী চলে আসে। সারাদিন এত আরাম করেও কি তোমার আরাম করা হচ্ছে না? আচ্ছা শোনো, শুক্রবারে আমাদের বাড়িতে 5 জন ভিখারি খেতে আসবে। আমাদের সংসার থেকে যাতে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় সেই জন্য মাঝে মধ্যেই আমি ভিখারিদেরকে বাড়িতে নিমন্ত্রণ করি। হ্যাঁ, কিন্তু আপনি তো 1 সপ্তাহ বাড়িতে থাকবেন না, তাহলে ভিক্ষুকদেরকে বাড়িতে নিমন্ত্রণ করলেন কেন? আপনি যখন বাড়িতে আসবেন তারপর না হয় এই প্ল্যানটা করবেন, কারণ ওদের জন্য তো অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে। হ্যাঁ, আর সমস্ত খাবার তুমি রান্না করবে।
সেই সাথে ওদেরকে ভালোবেসে তুমি আপ্যায়ন করবে। আমি ওদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম, হঠাৎ করে আমার ননদের শরীর খারাপ করবে সেটা আমি কি করে জানবো? ওদেরকে তো আর বারণ করা সম্ভব নয়, তাই এই দায়িত্ব আমি তোমাকেই দিলাম। আর হ্যাঁ, ভিখারিদেরকে খাবার খেতে দিয়ে ফটো তুলে আমাকে সেন্ড করবে, তবেই আমি কিন্তু তোমার কথা বিশ্বাস করব। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতার মন একেবারে খারাপ হয়ে যায়। দেখলে তো, তোমার মা এক সপ্তাহের জন্য যাচ্ছে আর আমার মাথায় কত টেনশন দিয়ে যাচ্ছে। 5 জন ভিখারিকে তোমার মা নিমন্ত্রণ করেছে, আর আমরা 2 জন, টোটাল 7 জনের খাবার রান্না করতে হবে। আমি তো কখনো ভাবিনি আমাকে 7 জনমেও 7 জনের খাবার রান্না করতে হবে। অত খাবার রান্না করতে করতে আমি তো পাগল হয়ে যাব। তুমি আমাকে বাঁচাও না দীপঙ্কর। আরে আরে আস্তে, এতে আবার কান্নাকাটি করার কি হলো? 7 জনের খাবার সেরকম কোনো ব্যাপার নয়। তুমি জানো না, বিয়ের আগে আমি রানীর মতো করে থাকতাম, আর এখানে এসে আমি তো চাকর হয়ে গেছি। শুনেছিলাম কেউ না বুঝুক, স্বামীরা মেয়েদের দুঃখের কথা বুঝতে পারে, কিন্তু তোমার তো বোঝার কিছু ক্ষমতা নেই। অত খাবার রান্না করতে আমার কতটা কষ্ট হবে তোমার ধারণা আছে? সুস্মিতাকে এভাবে বিষয়টা নিয়ে বড্ড বেশি চিন্তা করতে দেখে দীপঙ্কর খুবই বিরক্ত বোধ করে। তাই সে মনে মনে ভাবে সেখান থেকে সেই মুহূর্তে চলে যাওয়াটাই শ্রেয় হবে। দীপঙ্কর এই ভেবে বাইরে বেরিয়ে যায়। দীপঙ্কর চলে যাওয়া মাত্রই সুস্মিতা আবার সিরিয়ালে মন দেয়। এরকম ভাবে 3-4 দিন কাটে। শুক্রবার দিন সকালবেলা সুস্মিতা ইচ্ছা করে ঘুম থেকে ওঠে না। সুস্মিতা, তাড়াতাড়ি ওঠো, অনেক বেলা হয়ে গেল তো। মনে আছে তো আজকে ভিক্ষুকরা আমাদের বাড়িতে খেতে আসবে? চলো, তুমি আর আমি দুজনে মিলে রান্নাটা করে নিই। আর আমি আজকে অফিসটাও ছুটি নিয়েছি, যাতে তোমাকে সাহায্য করতে পারি। অনেক রান্না করতে হবে তো। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওরে বাবা, মা গো মা, আমার খুব শরীর খারাপ। হাত, পা, কোমর, মাথা, পেট সব যন্ত্রণা করছে। আমি কিছুতেই এই শরীর নিয়ে রান্না করতে পারবো না। তুমি অন্য কোনো ব্যবস্থা করো প্লিজ। আমি আর অন্য কি ব্যবস্থা করতে পারি বলো? যাই হোক না কেন, মাকে তো ফটো পাঠাতেই হবে। ফটো না পাঠালে মা তো তোমার কথা বিশ্বাস করবে না। আইডিয়া, তুমি এক কাজ করো, তুমি গুগল থেকে 5টা ভিখারি এক জায়গায় বসে খাবার খাচ্ছে এরকম ফটো ডাউনলোড করে মাকে পাঠিয়ে দাও। তবে হ্যাঁ, ফটোটা কিন্তু অবশ্যই এডিট করতে হবে, যাতে ফটোটা দেখে মনে হয় আমাদের বাড়িতে বসেই ভিখারিগুলো খাবার খাচ্ছে। এমন অদ্ভুত আইডিয়া তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? সে না হয় করে দিলাম, কিন্তু ভিখারিগুলোকে তোমার আগে থেকেই তো বলে রেখেছে ওটা তো খাবার খেতে চলে আসবে। আমি না হয় অনলাইন থেকে খাবার অর্ডার করে ওদেরকে বাড়িতে ডেকে খাইয়ে দিচ্ছি, তারপর সেই ফটো মাকে পাঠিয়ে দিও। না না, একদম না, এটা তো আমিও করতে পারতাম, কিন্তু ভিখারিগুলো যে এখানে এসে বসে খাবে, কত বাসনপত্র নোংরা হবে, ঘরবাড়ি নোংরা হবে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, বাসনপত্র মাজতে হবে, এত কাজ আমি করতে পারবো না। আমার শরীর খারাপ, তুমি কি দেখতে পাচ্ছ না বলো? তুমি একটা কাজ করো না, অনলাইন থেকে খাবার অর্ডার করে রাখো। ভিখারিগুলো এলে ওদের হাতে তুমি প্যাকেটগুলো ধরিয়ে দেবে, ব্যাস ওরা খাবার নিয়ে এখান থেকে সুর করে কেটে পড়বে। ঠিক আছে, তাই হোক, কি আর বলবো। তাহলে তো আমি বেকার বেকার আজকে অফিসটা ছুটি করলাম। আমি অফিসে চলে যাই, তাহলে তুমি এই সহজ কাজটা তো নিজেই করে নিতে পারবে। না না, তুমি আজকে বাড়িতেই থাকো, কারণ আজকে তো আমি বিছানা থেকে উঠতেই পারবো না। ভিখারিগুলো তো আর একসঙ্গে কেউ আসবে না বলো, সব আলাদা আলাদা সময়ে আসবে। বারবার দরজা খোলা বন্ধ করা, ওদেরকে খাবারের প্যাকেটগুলো দেওয়া, এসব বড্ড ঝামেলা। তুমি আজকে বাড়িতে থেকে এই কাজগুলো করো। আর হ্যাঁ, অনলাইন থেকে কিন্তু বেশি খাবার অর্ডার করবে, যাতে আমরা দুজনে খেতে পারি। সুস্মিতার শারীরিক অসুস্থতার কথা ভেবে দীপঙ্কর অনলাইন থেকে বেশি করে খাবার অর্ডার করে দেয়। আর সুস্মিতা সন্ধ্যাবেলা গুগল থেকে 5টা ভিখারি খাবার খাচ্ছে এরকম ফটো ডাউনলোড করে সেটা ভালো করে এডিট করে তার শাশুড়ি মাকে পাঠিয়ে দেয়। ফটোটা দেখার পর সেই মুহূর্তে তার শাশুড়ি মা আর কিছু বলে না। 1 সপ্তাহ পর যখন বৈশাখী দেবী বাড়িতে ফিরে আসে, তখন সে নিজের ঘরবাড়ির অবস্থা দেখে ভাবে হয়তো সে ভুল বাড়িতে ঢুকে পড়েছে, কারণ ঘরবাড়ি প্রচন্ড পরিমাণে নোংরা ময়লা অবস্থাতে ছিল। চারিদিকে নোংরা ময়লা আবর্জনা ধুলো পড়েছিল, আর তখনও সুস্মিতা নাক ডেকে ঘুমাতেই ব্যস্ত ছিল। এই দেখে বৈশাখী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। ও বৌমা, ওঠো, ঘরবাড়ির অবস্থা কি করে রেখেছো তুমি? পশুরাও এর থেকে পরিষ্কার জায়গায় বাস করে। এই 1 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই তুমি একবারও ঘর মোছা তো দূরের কথা, ঘরবাড়ি ঝাড়ু পর্যন্ত দাওনি, তাই না? রান্না খাওয়া করেছো নাকি সেটাও করনি? না না, রান্না না করলে কি খাবো বলুন? তবে 7 দিনের মধ্যে শুধুমাত্র 5 দিন অনলাইন থেকে খাবার অর্ডার করেছিলাম, বাকি 2 দিন তো আমি নিজেই রান্না করেছি।
তবে হ্যাঁ, একবেলা রান্না করে 3 বেলা খেয়েছি। বেকার দুজনের জন্য বারবার করে রান্না করতে কি ভালো লাগে বলুন? তোমার মতো কাজচোর মেয়ে আমি আগে কখনো দেখিনি। সংসারের কাজ যাতে না করতে হয় সেজন্য তো সবসময় তোমার মাথায় কিছু না কিছু চলতে থাকে। তুমি একেবারে অকর্মের ঢেকি। আপনি এত বড় কথা বলতে পারলেন? আপনার অনুপস্থিতিতে আমি 5 জন ভিখারিকে অত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ালাম, এত বড় মহৎ কাজ করলাম, তারপরও আপনি বলছেন আমি অকর্মের ঢেকি? আমি তো ভেবেছিলাম আপনি বাড়িতে এসে আমার নামে প্রশংসা করবেন। আর অত খাটাখাটনি করার জন্যই তো আমি অসুস্থ হয়ে পড়েছি। আমি কি করে কাজ করব বলুন? থাকার মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। তোমাকে আমার খুব ভালো মতো চেনা হয়ে গেছে। তুমি ওই ফটোটা গুগল থেকে ডাউনলোড করে আমাকে পাঠিয়েছিলে। ওই ফটোটা আমি অনেক আগেই গুগলে দেখেছিলাম। খোকাকে জিজ্ঞাসা করতে খোকা আমাকে সব সত্যি কথা বলে দিয়েছে। কিন্তু মা, আমি তো কাউকে না খাইয়ে বাড়িতে পাঠাইনি বলুন। সবাইকে তো অনলাইন থেকে খাবার অর্ডার করে প্যাকেট ভর্তি করে খাবার দিয়েছি। এটাও তো একটা মহৎ কাজ বলুন। এগুলো করতে কি কষ্ট হয় না? বৈশাখী দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন সুস্মিতার সঙ্গে দেখা করতে তার এক ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা আসে। বিকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সুস্মিতা তার বন্ধুকে একইভাবে বসিয়ে রাখে, কিন্তু এক গ্লাস জলের জন্য তাকে জিজ্ঞাসা করে না। এই দেখে দীপঙ্করের খুবই খারাপ লাগে। কি গো, তোমার বন্ধু সেই কখন এসেছে? তুমি এখনো পর্যন্ত ওকে কিছু খেতে দিলে না? এমনি সময় তুমি সংসারের কাজ চুরি করো সেটা ঠিক আছে, মা বাড়িতে থাকলে মা সবকিছু সামলে নাই। আজকে তো বাড়িতে কেউ নেই, তোমার বন্ধু হলো, তুমি ওকে না খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে? ওর জন্য কিছু বানিয়ে দাও অন্তত। আমি এখনই তোমাকে ডাকবো ভাবছিলাম। এতদিন পর আমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এলো, আমি এর সঙ্গে গল্প না করে রান্নাঘরে গিয়ে সময় নষ্ট করব? তুমি তো জানো রান্নাঘরে কাজ করতে কতটা টাইম নষ্ট হয়। তুমি বরং আমাদের জন্য বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসো। হ্যাঁ, তুমি কিন্তু চিকেন পকোড়া নিয়ে আসবে। আমার বন্ধু চিকেন পকোড়া খেতে ভালোবাসে। এই শুনে দীপঙ্কর চিকেন পকোড়া কিনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে বেরিয়ে তার মনে হয় একটা ব্যাগ নিলে বোধহয় ভালো হতো। তাই সে ব্যাগ নেওয়ার জন্য আবার বাড়ির ভেতরে ঢুকে আসে। তখনই সে জানালা দিয়ে শুনতে পায়, তুই তো তোর বরকে একেবারে পুতুলের মতো নাচাচ্ছিস। যা বলছিস সেটাই তো শুনছে। তুই যা অলস আর কাজচোর। আমি তো ভেবেছিলাম বিয়ের পরে তোর কপালে দুঃখ আছে। এরকম একটা বর পেলি বলে বেশ সুখে দিন কাটাতে পারছিস। হ্যাঁ, আরে আমার বর হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। ওকে বোকা বানানো যে এত সহজ। ও আমার সব কথা বিশ্বাস করে আর সব সময় আমাকে সাপোর্ট করে। সেই জন্য তো সংসারের কাজকর্ম চুরি করতে আমার খুব সুবিধা হয়। আমার বর আমার পাশে থাকলে সারা জীবন আমি এভাবেই কাটিয়ে দেব। তাছাড়া ওই বুড়ি তো আছেই বাড়ির কাজ করার জন্য। সুস্মিতার মুখে এমন কথা শুনে দীপঙ্করের খুবই কষ্ট হয়। সে মনে মনে ভাবে সুস্মিতাকে উচিত শিক্ষা দিতেই হবে। সেই জন্য সেদিন সুস্মিতাকে কিছু না বললেও পরের দিন থেকে দীপঙ্কর অফিসে যাওয়া বন্ধ করে দেয়। আসলে সে অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নেয়। অফিসে না গিয়ে বাড়ির কোনো কাজকর্ম না করে দীপঙ্কর শুধু সারাদিন সুস্মিতার মতোই শুয়ে থাকে। দীপঙ্করকে এভাবে বেশ কয়েকদিন ধরে বাড়িতে শুয়ে থাকতে দেখে সুস্মিতা খুবই অবাক হয়। কি হলো, তুমি অফিসে যাচ্ছ না কেন গো? কদিন ধরে দেখছি তুমি শুধু শুয়েই আছো। না না, আমার শরীর খারাপ নয়, আসলে আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমার আর চাকরি বাকরি কাজকর্ম করতে ভালো লাগছে না। আমার মনে হচ্ছে তোমার সঙ্গে থেকে থেকে আমি তোমার মতোই হয়ে গেছি। যে কদিন বাঁচবে এবার শুধু আরাম করে কাটাবো। এই শুনে সুস্মিতা খুবই অবাক হয়। সে মনে মনে ভাবে দীপঙ্কর নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আবার নতুন চাকরির সন্ধান করবে। কিন্তু দীপঙ্কর একইভাবে নাটক চালিয়ে যায়। ধীরে ধীরে তাদের বাড়ির আনাজ, রেশন এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র শেষ হয়ে আসে। দীপঙ্কর সেগুলো কিনতেও দোকানে বাজারে যায় না। কি গো, বাড়িতে চাল ডাল আনাজ সব শেষ হয়ে গেছে। সেই জন্য মা বললো আজকে বাড়িতে কিছু রান্না হবে না, তুমি একটু বাজারে যাও না তাড়াতাড়ি। আর আমার ফেস ওয়াশ, সাবান, শ্যাম্পু সব শেষ, তুমি ওগুলো নিয়ে এসো কেমন? না, আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। আমি এখন শুয়ে আরাম করব। তাছাড়া আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি টাকা কোথায় পাবো এখন এসব কেনার? এবার যা করো তুমিই করো, আমার আর এসব ভালো লাগছে না। এভাবেই দীপঙ্কর বাড়ির কোনো কাজ করতে না চাইলে তাদের বাড়িতে 2 দিন কোনো রান্নাই হয় না। দীপঙ্কর এবং তার মা লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিলেও এই ব্যাপারে সুস্মিতাকে তারা কিছু জানতেই দেয় না। দীপঙ্কর, এইরকম ভাবে কতদিন চলবে? আমার খুব খিদে পেয়েছে, বিশ্বাস করো। দয়া করে তুমি কিছু একটা করো। তুমি যদি কোনো চাকরি না করো এবার তো তাহলে আমাকেই বাইরে কাজ করতে যেতে হবে। তুমি যাবে বাইরে কাজ করতে?
যে ঘরের কোনো কাজ করতে চায় না সে নাকি বাইরে টাকা ইনকাম করতে যাবে। আমার তো মনে হয় আমি যা করছি তাতে তোমার সুবিধা হচ্ছে, বাড়িতে রান্না বান্না হচ্ছে না, তোমাকে কোনো কাজও করতে হচ্ছে না, তুমি তো এটাই চাও সব সময়। এবার আমাদের বাড়িতে এরকমই হবে, তোমার যদি খিদে পায় তুমি নিজে উপার্জন করে রান্না করে খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। এখন তো আমারও কোনো কাজ করতে ভালো লাগে না, বাড়িতে রান্না খাওয়া না হলেই ভালো, কাউকে কোনো কাজই করতে হবে না, সারা দিন শুধু শুয়ে শুয়ে আরাম করতে পারবো। আসলে বৌমা, তোমার সাথে থাকতে থাকতে আমরা কিন্তু একদম তোমার মতোই কাজচোর হয়ে গেছি। আমি বুঝতে পারছি তোমরা ইচ্ছে করে আমার সঙ্গে এরকম করছো। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দীপঙ্কর, তুমি দয়া করে নতুন চাকরি খোঁজো। আমি আর কখনো কাজ চুরি করব না, আমি সংসারের সব কাজ করব। তোমরা আগে যেরকম ছিলে সেরকম হয়ে যাও দয়া করে, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কাজ চুরি করব না। সুস্মিতা নিজের ভুল বুঝতে পেরেছে এই দেখে দীপঙ্কর এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। সেদিনই দীপঙ্কর বাজারে গিয়ে সমস্ত আনাজ এবং রান্নার প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়ে আসে। সুস্মিতা খুবই খুশি হয়ে বাড়ির সকলের জন্য খাবার রান্না করে। পরের দিন থেকে দীপঙ্কর আবার অফিসে যাওয়া শুরু করে দেয়। এভাবে সুস্মিতা তার অলসতা ছেড়ে সংসারের কাজকর্মে মন দেয়। এমনকি এখন সে তার শাশুড়ি মাকেও বাড়ির কোনো কাজ করতে দেয় না।